নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে একদম প্রশ্নাতীত ফল করে ভারতীয় জনতা পার্টি তাদের সরকার তৈরি করতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বিহারে, যে কিভাবে জয় হলো এবং এতটা পরিমাণে জয় কিভাবে হলো সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে যারা জয় পেলেন, অর্থাৎ বিপরীত পক্ষের থেকে যারা জয় পেলেন, তাদেরকে এবার ইস্তফা দেওয়ার পালা, অর্থাৎ প্রতিবাদ স্বরূপ ইস্তফা দিতে চলেছেন আরজেডির সমস্ত বিধায়ক এবং তার সঙ্গে কংগ্রেসের সমস্ত বিধায়ক। এরকম একটা আলোচনা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বিহারে ভোটটা যেভাবে হয়েছে সেটা অবশ্যই একটা গুরুতর প্রশ্ন উঠছে যে কিভাবে জ্ঞানেশ কুমার 6 অক্টোবর এসআইআর এর পরে বলেছিলেন যে বিহারে মোট সংখ্যা, ভোটারের সংখ্যা এখন 7,42,00,000, অর্থাৎ মোট বিহারে ভোট দিতে পারেন 7,42,00,000। জ্ঞানেশ কুমার কবে বলছেন? এসআইআর এর পরে। কিন্তু যখন ভোট হয়ে গেল 11ই নভেম্বর, আমরা কি দেখলাম? সংখ্যাটা গিয়ে দাঁড়ালো, ভোট মোট দিয়েছেন 7,45,00,000 মানুষ। কিভাবে এই ঘটনা ঘটতে পারে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং সেই আবহে যারা অপোজিশনের বিধায়ক ছিলেন তারা এই মুহূর্তে ইস্তফা দিয়ে তাদের প্রতিবাদ জানাবেন, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কি সেটাই হতে যাচ্ছে? সম্পূর্ণ বিধানসভা শাসন করবে এনডিএ, তেমন কি একটা ছবি দেখতে যাচ্ছে বিহার? এই মুহূর্তে সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিহারের মাটিতে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহার ভোটটা একদম সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। জয় হয়েছে স্বাভাবিক, এত পরিমাণ জয় কি করে সেটাই প্রশ্ন। এই পরিমাণ জয় অমিত শাহ নিজেই বলেননি। অমিত শাহ নিজের যা বক্তব্য ছিল যে 160টা আসন পেয়ে এনডিএ জিতছে, এই কথা অমিত শাহ বলেছিলেন। অমিত শাহ যিনি চাণক্য হিসেবে গৃহীত হন সারা দেশের কাছে, সেই চাণক্য পর্যন্ত ফেল করে গিয়েছেন নিজের সমীক্ষায়। কারণ সংখ্যাটা 200 ছাড়িয়ে গেছে, 204 পর্যন্ত চলে গেছে সংখ্যাটা। ভারতীয় জনতা পার্টি 101খানা আসনে লড়াই করে তারা 90টা আসন পেয়েছে। একদম সেন্ট% বলা যায় তাদের স্ট্রাইক রেট। তার সঙ্গে জেডিইউ নীতিশ কুমারের সম্বন্ধে এত অ্যান্টি ইনকম্বেন্সি, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল। বেকারত্ব কোনো মতেই মেটাতে পারছেন না নীতিশ কুমার। কিভাবে অর্থ সংস্থান হবে, বিহার থেকে মানুষ পালিয়ে যাচ্ছে বাইরের রাজ্যে, বহু অভিযোগ। কিন্তু সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে 101খানা আসনে লড়াই করে জেডিইউ তারা পর্যন্ত একদম সরাসরি 85টা আসন পেয়ে গেল। এই যে ছবিগুলো উঠে আসছে, এগুলো কিন্তু অবশ্যই একটাই দিকে ইঙ্গিত করছে যে অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞানেশ কুমার কি এতটাই একদম এগিয়ে গিয়েছিলেন? এই প্রশ্ন উঠছে। আমরা জানি না এরকম কোন আদপে ঘটনা ঘটেছে কিনা। জ্ঞানেশ কুমারের সম্বন্ধে এই ধরনের বিভিন্ন ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা উঠে আসছে এই মুহূর্তে, যে বিহারে যখন এসআইআরটা শেষ হলো তখন জ্ঞানেশ কুমার 6 অক্টোবর প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে বিহারে এই মুহূর্তে ভোটারের মোট সংখ্যা 7,42,00,000 এবং তিনি ব্রেকআপটাও দিয়েছিলেন। 7,42,00,000 ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 3,92,00,000 এবং মহিলা ভোটার 3,50,00,000। তাই মিলিয়ে মোট হলো 7,42,00,000 ভোটার। কিন্তু ভোট দেওয়ার পরবর্তীতে 11ই নভেম্বর ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো বিহারে মোট ভোট দিয়েছেন 7,45,00,000 মানুষ। তাহলে সেটা কিভাবে সম্ভব হয়? এই 3 লক্ষ ভোটার কোত্থেকে বেড়ে গেল এই মুহূর্তে? এই 3 লক্ষ ভোটার হঠাৎ করে কোত্থেকে উড়ে এলো এই এক মাসের মধ্যে? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং সেই আবহে এই মুহূর্তে যশবন্ত সিনহা, আপনাদের গতকালই বলেছিলাম যে অপোজিশন তাদের উদ্দেশ্যে, যশবন্ত সিনহা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির তরফে অটল বিহারী বাজপেয়ীর সময়কার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে অপোজিশন যেন এবারে আর ভোটে অংশগ্রহণই না করে, ভোট সম্পূর্ণ বয়কট করে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের বক্তব্য আপনাদেরকে গতকালই শুনিয়েছি আমরা। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং তিনি এই বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বিহারে একদম কংগ্রেসের যে অধ্যক্ষ তিনি বলছেন যে এই মুহূর্তে সমস্ত মানুষ যারা অপোজিশনের পক্ষ থেকে জিতেছে তাদের সবার ইস্তফা দিয়ে দেওয়া উচিত। এরকম ঘটনা স্বাধীন ভারতের ইতিহাসে ঘটেনি যে জয়ী বিধায়ক, সেটা যে পক্ষেরই হোক না কেন, তিনি ইস্তফা দিয়েছেন। তিনি যদি ইস্তফা দেন তাহলে গণতন্ত্রকে তিনি প্রশ্ন করছেন এবং সেটা যদি হয় দেশে একটা অন্য রকম সিচুয়েশন তৈরি হবে। শুধুমাত্র বিহারে আর সেটা থেমে থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যে ভারতবর্ষে একটা স্টেটে
ভোট হলো এবং ভোটের ওপর অনাস্থা রেখে বিরোধীরা সবাই ইস্তফা দিয়েছে, এটা একটা বিশাল বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। সেটা শেষ পর্যন্ত হবে বলে আমাদের অন্তত অ্যাসেসমেন্টে মনে হয় না, কিন্তু এরকম একটা আলোচনা চলছে। কারণ একজন মানুষ বিধায়ক হওয়ার জন্য, সাধারণ একজন কাউন্সিলর হওয়ার জন্য কত পরিশ্রম করেন, কত তার বহুদিনের সাধনা থাকে, তার পলিটিক্যাল কেরিয়ারে একটা টিকিট পাওয়ার জন্য যে কোনো পার্টির থেকে তার বহুদিনের একটা পরিকল্পনা থাকে, বহুদিনের একটা প্রেক্ষাপট থাকে, তারপরে সেইখানে খরচাপাতি থাকে। কিভাবে সেই খরচা জোগাড় হয় সেটাই আমরা যাচ্ছি না, কিন্তু খরচা থাকে, খরচা করতে হয়, না হলে একটা প্ল্যাকার্ড আজকের দিনে লাগানো সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে কেউ জয়ের পরে, সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরে কেউ সেই পদে ইস্তফা দিয়ে দেবেন তা মনে হয় না আমাদের। যদি সেটা হয় তাহলে সেটা অবশ্যই একটা অভূতপূর্ব চিত্র হবে এবং গণতন্ত্রকে প্রশ্ন করার জন্য অবশ্যই একটা বড় সড় পদক্ষেপ হবে। কিন্তু কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে, সেই প্রশ্নগুলো অবশ্যই এই মুহূর্তে করা দরকার, সাধারণ মানুষের সামনেও রাখা দরকার। শুধুমাত্র জ্ঞানেশ কুমার তার উপর দোষ দিয়ে, শুধুমাত্র ইলেকশন কমিশন তাদের কারচুপির একটা কথা সামনে এনে সম্পূর্ণ বিষয়টাকে বোধহয় এতটা তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া যায় না। তার কারণ বিহারে বিজেপি কিভাবে ভোটটা লড়াই করেছে, কিভাবে তারা সাংগঠনিকভাবে এগিয়ে গিয়েছে, সেটা একটা অবশ্যই কিন্তু শিক্ষণীয় বিষয়। বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা সবচেয়ে বৃহৎ পার্টি এমনি এমনি হয়নি। তারা বিহারে যখন ভোটটা লড়াই করছিল, প্রতি মুহূর্তে যে আপডেট উঠে আসছিল যে প্রত্যেকটা জেলাকে তারা 4 ভাগে ভাগ করেছে এবং বিভিন্ন বাইরের রাজ্য থেকে বিভিন্ন জায়গার এমএলএ, বিভিন্ন জায়গার এমপি তাদেরকে নিয়ে এসে শুধু প্রচার করছে তাই নয়, একদম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, বাড়ি বাড়ি গিয়ে প্যাম্পলেট বিলি করছে। এই কাজগুলো কেন কংগ্রেস করতে পারলো না? কংগ্রেসের অন্তত এবার একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে শুধুমাত্র মহাগঠবন্ধন কিংবা একটা ইন্ডিয়া অ্যালায়েন্স এরকম নাম দিলেই সম্পূর্ণ যে মানুষ তাদের দিকে ভোট দিয়ে দেবে সেটা সবসময় বাস্তব চিত্র নয়। এবং বিজেপি যে ছবিটা 2024-এ দেখেছিল লোকসভা নির্বাচনে, সেখান থেকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ শিক্ষা নিয়েছে সেটা বলা যায়। 2024 লোকসভা ভোটের পরবর্তীতে মহারাষ্ট্রের ভোট হয়েছে, হরিয়ানার ভোট হয়েছে, দিল্লির ভোট হয়েছে, সবটাই বাস্তবিক এবং সব জায়গায় অবশ্যই ভারতীয় জনতা পার্টি জিতেছে। সেই জয় নিয়ে প্রশ্ন রয়েছে, ভোটার লিস্টে বিভিন্ন ধরনের কারচুপি নিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন, সমস্তটা বাস্তব চিত্র। কিন্তু বিজেপি যে পরিশ্রমটা সাংগঠনিকভাবে বিহারে করেছে সেটাও কিন্তু বাস্তব চিত্র। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী তার বক্তব্য সামনে এসেছে, তিনি বলছেন যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা, এসআইআর প্রভাব পড়েছে, বিভিন্ন কিছু অবশ্যই সঠিক, কিন্তু রাহুল গান্ধী এখনো পর্যন্ত বিদেশে বসে এই কথাটা বলছেন। এই প্রশ্ন এই মুহূর্তে কংগ্রেসের যারা কার্যকর্তা সেখানে তাদের মধ্যে উঠে বেড়াচ্ছে এবং বিহার থেকে যা খবর উঠে আসছে একদম পারিবারিক সূত্র ধরে, আরজেডি তারা ভোটে লড়াইটা করেছে, অর্থাৎ আরজেডি বিভিন্ন জায়গায় শুধুমাত্র পরিবার কেন্দ্রিক বিভিন্ন মানুষজনকে টিকিট বিলি করেছে। এইটাও একটা বড়সড় একটা আঘাত লেগেছে কিন্তু আরজেডির যারা যাদব সমাজের মানুষ ছিলেন। এবং তার সঙ্গে এমওয়াই যে সমীকরণ সেটা একদম কাজ করেনি তাদের পক্ষে। কেন কাজ করেনি তাদের অবশ্যই কিন্তু এই মুহূর্তে আবারও বিচার করার সময় এসেছে। 2020-র যে নির্বাচনটা, সেখানে আরজেডির 75টা সিট ছিল, সেখান থেকে 25টায় তারা নেমে এসেছে। 2020-তে যে আরজেডি 75-এ উঠে গিয়েছিল তার পেছনে কিন্তু আরজেডির আদপে কোনো ক্রেডিট ছিল না, সেটা এই মুহূর্তে বিহারের ভোটে একদম প্রমাণিত হলো। তার কারণ 2020 সালে এলজেপি আর চিরাগ পাসওয়ান তিনি এনডিএ ছেড়ে গিয়ে ভোটটা লড়েছিলেন এবং তিনি ভরাডুবির মুখে ফেলেছিলেন জেডিইউ কে, নীতিশ কুমারকে। তাই জন্য সেই সমস্ত সিটগুলোতে আরজেডি এগিয়ে গেছিল। তা না হলে গত 5 বছর আগেও আরজেডি যেরকম ভোট পার্সেন্টেজ পেয়েছিল সেই একই পরিমাণ ভোট পার্সেন্টেজ কিন্তু এবারেও আরজেডি পেয়েছে, 23% ভোট। সুতরাং আরজেডি সংগঠন নিয়ে আরজেডিকে ভাবতে হবে। এবং রাহুল গান্ধী বিভিন্ন সময় বিদেশে গিয়ে তার হাতে কি আসে, বিভিন্ন ভাবে বিদেশ থেকে তিনি কোনো রণকৌশল ঠিক করেন কিনা, এই সমস্ত প্রশ্ন বিজেপি তোলে। আমরা এই প্রশ্ন তোলার কেউ নয়, তবে অবশ্যই রাহুল গান্ধীকেও কিন্তু প্রশ্নের মুখে এই মুহূর্তে পড়তে হবে যে কেন, যদি অমিত শাহ বিহারে ভোট চলাকালীন একদম বিহার থেকে নড়লেন না, পাটনাতে একটা হোটেল ভাড়া করে তিনি পর পর 10-12 দিন ধরে থাকলেন, রণকৌশল ঠিক করলেন শুধুমাত্র একটা রাজ্য জয় করার জন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, কোনো মতেই অমিত শাহ বিহার ছেড়ে একদম বেরোতে পারলেন না, তিনি বিহারটার উপরে কনসেন্ট্রেট করলেন। সেই যে বিষয়গুলো সেগুলো কেন রাহুল গান্ধীর থেকে আমরা পেলাম না? রাহুল গান্ধী ইন্ডিয়া গঠবন্ধনের নেতা, রাহুল গান্ধী এলওপি এই মুহূর্তে দেশের, তার তো দায়িত্ব আরো অনেক বেশি।
এই মুহূর্তে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠছে। আমরা কংগ্রেসের হয়ে কথা বলি না, আমরা কোনো পার্টির হয়ে কোনো কথা বলি না, কিন্তু প্রশ্ন যার উদ্দেশ্যেই উঠুক না কেন সেই প্রশ্ন আমাদের করতে হবে এই মুহূর্তে। এবং অবশ্যই খবর বিশ্লেষণ করার পদ্ধতি, গতকাল থেকে যেটা বলছি, কিসের মাধ্যমে বিহারে এই পরিমাণ জয় পেলে ভারতীয় জনতা পার্টি? তার পেছনে কি শুধু কারচুপিটাই কারণ? মানুষ কি ভোট দেয়নি? তার পেছনে কি শুধু 10,000 টাকাটাই কারণ? আর কোনো কারণ ছিল না? এই বিভিন্ন বিষয়গুলো সামনে উঠে আসছে। তবে এই মুহূর্তে যদি অবশ্যই যেটা দিয়ে শুরু করলাম, বিহারে ইস্তফা দেয় আরজেডির কোনো বিধায়ক কিংবা একাধিক বিধায়ক, সেই ছবিটা যদি আদপেই উঠে আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা বড় সড় প্রতিবাদ এই মুহূর্তে দেখা যাবে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।